টিএমসি বলছেন যে ১৫০০ টাকা আমরা দেব বেকার ভাতা, সেখানে বিজেপি বলছে ৩,০০০ করে দেবো। তাহলে কি এটা হলো ওই ব্রাইব দেওয়ার একটা লড়াই, মানে কমন ম্যানকে পটিয়ে পাটিয়ে টাকা দিয়ে তার ভোটটা কেনা? আপনি তো তখন দেবেন যখন আপনি আগে ক্ষমতা অর্জন করতে পারবেন। দিল্লির এরকম একটা ইমেজ ছিল, তুমি দেখবে তো, রেপ ক্যাপিটাল আফটার নির্ভয়া। হ্যাজ ওয়েস্ট বেঙ্গল নাও ইউসার্ভ দ্যাট পজিশন? মানুষ পাল্টাতে চেয়েছেন, মানুষ পাল্টাতে বাধ্য হয়েছে। এমন কোনোভাবে মানুষকে ছোট করবেন না, এমন কোনোভাবে মিথ্যেটাকে সত্যি বলে পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করবেন না। আর ক্ষমতা অর্জন করতে গেলে আপনাকে জিতে আসতে হবে। লোহা লোহে কোপায়। যদি বিজেপি আসে, হোয়াট হ্যাপেন্স টু মাইনরিটিস, হোয়াট হ্যাপেন্স টু আস? বলে দিয়েছিল যে ভ্যাকসিনের যখন ওই কম্পিউটার আগে নাম রেজিস্টার করতে হতো, যে নামের আগে যদি এমডি কিংবা এসকে থাকে তাহলে আর ও রেজিস্ট্রেশন নেবে না, এটা বলেছিল। যদি কলকাতা একটু আগে থেকে রাস্তায় নামতো তো তাহলে বোধহয় আরজি করটা ঘটতো না। আমি দোষ দিচ্ছি না কাউকে, মানুষের সাহস বাড়তে সময় লাগে। পাল্টাবে বেঙ্গল? আমরা সেদিনও প্রতিবাদী ছিলাম যে ঘটনার, আজও সেই ঘটনা ঘটলে তার প্রতিবাদী থাকবো। তার মানে কি এই যে বিজেপি এলে রেপ হবে না? বিজেপি এলে রেপ হবে, কিন্তু রেপিস্টের মানসিকতা থেকে রেপিস্টকে গুঁড়িয়ে দেওয়া হবে আইনের সাহায্যে। একজন নারী হয়ে নারী বিরোধিতার চরম উদাহরণ দেওয়া একজন মুখ্যমন্ত্রী, মানবঘাতী সরকার। আজকে স্ট্রেট আপ উইথ শ্রী একটা কমপ্লিটলি অন্য এনভায়রনমেন্টে বসে আছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা আমার বাড়ির সেট নয়। আজকে আমি দুজন এমন পলিটিক্যাল ক্যান্ডিডেট এবং অ্যাক্টিভিস্ট এবং বক্তাদের পেয়েছি যাদের প্রতি আমাদের অনেক কিছু ইমোশন হয়। যখন তারা কথা বলেন তখন উই ফিল অ্যাঙ্গার, উই ফিল প্যাশন, উই ফিল দেয়ার আউটরেজ যে ইয়েস দে আর সেইং দ্য রাইট থিংস। কিন্তু অ্যাজ a person who has come back to Bengal after almost 2.5 decades, as a woman who leads a women's community, I have a lot of questions for these two prolific BJP leaders, Rudranil Ghosh, who was on my show Straight Up with Shri, and Shojal Da, যাকে ধরে বেঁধে আমাকে আনতে হবে। ওয়েলকাম। কিরম লাগছে বলো আমার সামনে আবার বসে, রুদ্র? দুজনে মিলে এখন বলতে হবে যে সেটা হচ্ছে এমন একটা পরিবেশে, ধরো এখন আমরা আড্ডা মারতে এসেছি, সারাক্ষণ মাথার মধ্যে অন্য কিছু না ঘুরে বেড়াচ্ছে আর কি সারাক্ষণ, এবং সেটা অবশ্যই আমার মাটি, আমার পশ্চিমবঙ্গ, আমার ভালোবাসার জায়গাটাকে নিয়ে। আমাদেরও তাই। আমরা চাই যে সমস্ত গ্লানি, সমস্ত যে একটা মানে আনএমপ্লয়মেন্ট, এত যে আমাদের মধ্যে অ্যাংস্ট আর ক্ষোভ এবং এই যে ট্যাগটা আমাদের ওপর লেগে গেছে যে এখানে কোনো ওয়ার্ক কালচার নেই, এখানে কোনো প্রফেশনালিজম নেই, এখানে খালি ভাতা আর টলিউড সাকসেস পার্টি আর এই মিশ্রণ অফ টলিউড অ্যান্ড দ্য টিএমসি পার্টি, এগুলো কি পরিবর্তন হবে? সেই প্রশ্ন নিয়ে আমি প্রথম সজলদার কাছে আসছি। সজলদা, আমি যখন আমার শোতে ভাবছিলাম যে বিজেপি থেকে কাদের আমি ডাকতে পারি ওনাদের সাথে কথোপকথন করার জন্যে, আমার তখন মনে হচ্ছিল যে আপনি তো একসময় মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে একদম একটা মানে প্রচণ্ড একটা মানে কি বলবো প্যাশনেট ইউথ লিডার ছিলেন। কিন্তু তারপরে হোয়াট চেঞ্জড, মানে এখন যেরকম আপনি ইউ আর সো আউটস্পোকেন আগেনস্ট দ্য রুলিং পার্টি, আর হু ডু ইউ থিঙ্ক ইন ইয়োর পার্টি নাও ইজ দ্য ফেস অফ দ্য ইউথ ফর দ্য বিজেপি? 100%। আপনি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আপনি সারা বিশ্বের দিকে একটা ছেড়ে দিন, একটা 10 বছর একটা স্কুলের ক্লাস 5-এর বাচ্চাকে ডেকে জিজ্ঞাসা করুন তুমি কাকে পছন্দ করো, দিদি না মোদি? তাহলে ইউথ কি চায় আপনি টিনের নিচ থেকে শুরু করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে মানুষ কি চায়। দেখুন, আজকে যারা পড়ালেখা করেছে তারাও অনেক জানে, যারা পড়ালেখা করেনি তারাও কম জানে না। এই যে পৃথিবীটা না গত 15-16 বছরে ভীষণভাবে পাল্টে গেছে। যখন মোবাইল এলো একরকম চেঞ্জ, আর যখন মোবাইলে নেট এলো, তারপর যখন সামাজিক মাধ্যম এলো, পুরোটাই চেঞ্জ হয়ে গেল। আপনার মনে হতে পারে নন্দীগ্রাম মানে ওটা একটা গ্রাম, কিন্তু ওখানে গেলে আপনি গ্রাম খুঁজে পাবেন না। এই যে গ্রাম, গ্রাম্য জীবন, গ্রামের মানুষ, যে গ্রামের মানুষ বোকা, এটা একটা কনসেপ্ট, গ্রামের মানুষ কিছু জানে না। এই যে জায়গাগুলো থেকে ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে গত 15-20 বছরে। হ্যাঁ, অতএব আমরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম। কিসের জন্য ছিলাম? ধরুন তখন আপনি যুব বলেছেন, আমি ছাত্রটা বলি, ছাত্র দিয়েই শুরু করি। ধরুন আমি ছাত্র আন্দোলন করতাম, আমরা দেখতাম কলেজের ভেতরে এসএফআই
কলেজে কাউকে ভোটে দাঁড়াতে দেয় না, দখল করে কলেজ যেতে। ফলে খুব স্বাভাবিকভাবে আমরা এসএফআইয়ের বিরোধিতা করতে লাগলাম, এসএফআইয়ের বিরোধিতায় নামলাম। কিন্তু এখানে এসে দেখলাম, মানে যখন আমরা সরকারে এলাম, এখানে এসে দেখলাম কলেজে নির্বাচনই হয় না। আপনাকে আমি মনে করাই, লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছর কলেজের ছাত্র সংসদের কোনো নির্বাচন হয়। এই যে ছাত্র সংগঠন, কেউ যদি বলতেন যে কলেজে ছাত্র রাজনীতি করা যাবে না, এটার একরকম গুরুত্ব মাহাত্ম্য হতো। আপনি আপনার ছাত্র সংগঠন রাখলেন, কিন্তু কলেজ থেকে ছাত্রদের যে অধিকার, এবং আপনি জানবেন যে ইউনিয়নটা কিন্তু ইউজিসির দেওয়া একটা অধিকার, এই অধিকারটা কেড়ে নেওয়ার অধিকার এই সরকারকে কেউ দেয়নি, কিন্তু এই সরকার কেড়ে নিয়েছে। মুশকিল হচ্ছে, এটা আমার বর্তমান দল থেকে শুরু করে সব দলেই এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না, কারণ এই ছাত্র সংগঠনের মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র সংগঠন কখনো কংগ্রেসের থাকে, কখনো বামপন্থীদের থাকে, প্রত্যেক দলের থাকে, কিন্তু তারা সেই দলের পা চাকা যদি হয়ে যায় তাহলে খুব ভয়ঙ্কর। মুশকিল হচ্ছে, এখন যারা মেন ফোকাসে আছে তারা তৃণমূল, তারা ওই মানে চটি চাটার দলে চলে গেল, যদি সহজ বাংলায় বলতে হয়। তারা এর প্রতিবাদটা করলো না। তাদের ছাত্রনেতারা কেউ কখনো দেখেইনি কলেজে ভোটটা কেমন করে হয়, তারা জানেই না তারা জানে না। পদ্ধতিটা কি। তো স্বাভাবিকভাবে আমি একটা উদাহরণ দিলাম, যেমন আরেকটা কথা বলি, আমাদের সময় আমরা তখন ছোট, ফুলবাগান থানা, নেহার বানু বলে এক ফুটপাতবাসিনী মহিলা ধর্ষিতা হলেন। ওখানকার এমএলএ মন্ত্রী ছিলেন শ্যামল চক্রবর্তী, তিনি গিয়ে 500 টাকা গুঁজে দিয়ে এলেন। এই অবস্থার আমরা প্রতিবাদ করেছিলাম। তার পরবর্তীকালে বিভিন্ন ঘটনা, ধরুন অনিতা দেওয়ান রেপ অ্যান্ড মার্ডার, আমরা প্রতিবাদী ছিলাম। মমতা ব্যানার্জি যখন ফেলানি বসাগ্নি আন্দোলন করলেন, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম। আমরা তো ধর্ষণের বিরুদ্ধে থাকবো, তাই না? সরকারে এসে দেখলাম আমাকে ধর্ষণের পক্ষে কথা বলতে, মানে ধর্ষকের পক্ষে কথা বলতে হবে, সেটা সম্ভব ছিল না। মমতা ব্যানার্জি বলবেন পার্ক স্ট্রিটের ধর্ষণের পর এটা সাজানো ঘটনা, আমি বলতে পারবো না এটা সাজানো ঘটনা। কামদুনির ঘটনার পর উনি বলতে বুঝিয়েছিলেন যে এটা সিপিএম এর আর আল্ট্রা লেফটের ঘটনা, আমি বলতে পারবো। হাসখালির ঘটনার পর উনি যে প্রচারটা দিয়েছিলেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, এটা আমি বলতে পারবো না। আমরা দল পাল্টাইনি, দলগুলো তার চরিত্র পাল্টেছে। আমরা সেদিনও প্রতিবাদী ছিলাম যে ঘটনার, আজও সেই ঘটনা ঘটলে তার প্রতিবাদী থাকবো। আগামী দিন আমার সরকার যখন আসবে, তখনও যদি এই ধরনের ঘটনা ঘটে, তখনও প্রতিবাদ করব। তার মানে কি এই যে বিজেপি এলে রেপ হবে না? বিজেপি এলে রেপ হবে, কিন্তু রেপিস্টের মানসিকতা থেকে রেপিস্টকে গুঁড়িয়ে দেওয়া হবে আইনের সাহায্যে। কোনো মুখ্যমন্ত্রী রেপিস্টের পক্ষে কথা বলবে না। যেমন আজকে মমতা ব্যানার্জি গিয়ে বলছে অভয়ার বাড়িতে আমরা তো 10 লাখ দিতেই পারি। এটা কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেউ বলবে না, যেটা মমতা বলে। রুদ্র, আমি তোমার কাছে আসছি। তুমি তো মানে অক্রস জেনারেশনস, যেরকম আমার বাবা তোমার বিশাল ফ্যান, তুমি জানো। আমরা তোমার সিনেমা প্রচুর দেখি, এবং তোমার এই বুদ্ধিদীপ্ত ব্যাপারটা, তুমি যে মানে ইউর অলওয়েজ রিয়াক্টিভ, মানে তুমি ইউর নট এ প্যাসিভ পলিটিশিয়ান, রাইট? সো আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম, এবং ওখানে আমি অবাক হয়ে গেলাম যে নন বাঙালি যারা স্টুডেন্ট, কানাডিগা, উড়িয়া, গুজরাটি, সবাই আমাকে পেয়ে, যখন আমি আমার কিনোট অ্যাড্রেস করে মানে স্টেজ থেকে নামছি, আমাকে ঘিরে ধরে বলছে, ম্যাম, ইয়েস, হোয়াট অ্যাবাউট আভয়া, হোয়াট অ্যাবাউট দ্য হাজরা ল কলেজ রে? তো এটা না, যেহেতু আমি অনেকদিন দিল্লিতে থাকতাম, দিল্লির এরকম একটা ইমেজ ছিল, তুমি দেখবে তো রেপ ক্যাপিটাল আফটার নির্ভয়া। হ্যাজ ওয়েস্ট বেঙ্গল নাও ইউসার্ভ দ্যাট পজিশন? দেখো, আমার যেটা মনে হয়, প্রথমেই সজলদা যে কথাটা বলছিল যে মানুষ পাল্টাতে চেয়েছেন, মানুষ পাল্টাতে বাধ্য হয়েছে। আমি মুখে একটা কথা বলে মানুষের সহানুভূতিকে চুরি করলাম, করে তারপর আমি একটা চেয়ারে এলাম, তারপর সেই মানুষেরই যে মিনিমামটুকু দরকার সেইটাও আমি চুরি করতে শুরু করে দিলাম। এবার মানুষ যখন ক্ষুব্ধ হতে শুরু করলেন, তখন আমি পরিকল্পিত উপায়ে ভালো আছি জোর করে মানুষের মুখ দিয়ে বলাবো বলে ক্রিমিনাল আর পুলিশকে একই টেবিলে বসিয়ে চা খাওয়াচ্ছি, ভাত খাওয়াচ্ছি,
এবং মানুষকে আটকে রেখে দিচ্ছি, মানুষের জীবনের দরজাটাকে বন্ধ করে দিলাম, তালা লাগিয়ে দিলাম, আর একটা জানলার পাল্লা খুলে দিয়ে বললাম ওই তো আকাশ আছে, এইটা না এখন চলছে। একটু আগে খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা কথা সজলদা বলল। দেখো, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বাতাবরণ, অন্যান্য রাজ্যে কিন্তু ইলেকশনের আগে একটু রাজনীতি নিয়ে আলোচনা হয়, তারপর যে যার ভোট হয়ে যায়, রক্তও ঝরে না, লুটপাটও হয় না। আমরা ভারতবর্ষের 28টার মধ্যে 20টার উপর রাজ্যে পরিষ্কার বিজেপির সরকার চলছে, একক জোট মিলিয়ে। কেউ কোনো বিরোধী বলতে পারবে কোনো জায়গাতে যে রক্তপাত হয়েছে, লুট হয়েছে? কেউ বলতে পারছে না। কিন্তু পশ্চিমবঙ্গে এমন একটা মাটি যেখানে এই রক্তপাত, লুট এটা ছাড়া যেন পশ্চিমবঙ্গের ভোট হয় না, এটা কার্যত একটা পদ্ধতিতে তৈরি করেছে এর আগে সিপিএম এবং তারপর তৃণমূল। আগে যেহেতু মিডিয়া এতটা স্ট্রং ছিল না, মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, তাই পাড়ার ঘটনায় পাড়া চাপা পড়ে যেত বলে কিছুদিন স্ট্রেচ করতে পেরেছে নিজের সময়কাল সিপিআইএম। তৃণমূল আর পারছে না, সত্যিটা বেরিয়েই পড়ছে। এবার এই সত্যিগুলোতে মানুষ না এদের খারাপকে খারাপটা বলে দিচ্ছে। এই খারাপকে যারা খারাপ বলে দিচ্ছে তারা কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছে যে এর বিরুদ্ধে বাঁচবার জন্য স্পষ্টভাবে কারা মার খাচ্ছে আমার জন্য কথা বলে। বিজেপি তো নার্সিংহোম নেই, বিজেপি হসপিটাল বলে ঝান্ডা নিয়ে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কি গেরুয়া পদ্মফুল নিয়ে? না তো। তাহলে সে এলো কোথা থেকে? সে দেখলো যে তার ক্ষোভ, তার যন্ত্রণা, তার রাগের জন্য, রাগ যা যা রয়েছে সেটাকে প্রশমিত করতে যে লড়াইটা করে যাচ্ছে সেটা বিজেপি। সে তাকিয়ে দেখলো যে সাম্প্রদায়িক দল বলে দাগিয়ে দেওয়ার যে চেষ্টাটা বামেরা করেছিল, তারপর তৃণমূল করছে, সে তাকিয়ে দেখছে যে মুসলমান পরিবারের ছেলে মেয়েটা, হিন্দু বাড়ির তো অবশ্যই, বাকি অন্যান্য সবাই দেখছে যে প্রান্তিক মানুষের জন্য একের পর এক কাজ করছে এই বিজেপির সরকার। সে একটাও তার প্রকল্পের মধ্যে দেখতে পাচ্ছে যে কোথাও হিন্দু মুসলিম বিন্দুমাত্র নেই। উল্টে বরং সুবিধা দেওয়া রয়েছে যারা পিছিয়ে পড়া জনজাতি উপজাতির মানুষ বা যারা সংখ্যালঘু মানুষ হচ্ছে তাদের জন্য সুবিধে। মানুষের না চোখটা খুলতে শুরু করছে। আর তৃণমূল এখানেই পরিষ্কার ভয় পেয়ে গিয়ে মারতে শুরু করলো মানুষকে। তারা বলল তোমরা বিজেপির দালাল। সেটা আদালত হোক, যে কোনো ব্যবস্থাই হোক, যখন নিরপেক্ষে কাজ করছে তাদের বলে দেওয়া হচ্ছে বিজেপির দালাল। এটা করতে করতে মানুষকে এতটা রাগিয়ে দিল, মানুষ চোখের সামনে দেখলো যে দলে 250-300টা ছেলে মেয়ে, কর্মী, কার্যকর্তা প্রাণ দিচ্ছে আমার কথা বলতে গিয়ে, যে গাড়ি বাড়ি চেয়ে প্রাণ দেয়নি, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই। আমাদের কি প্রয়োজন পড়েছে? পশ্চিমবঙ্গটাকে বাঁচাবার প্রয়োজন পড়েছে। এবারের ইলেকশনটা কে জিতবে? তৃণমূলের বিকল্প যে বিজেপি, সবাই জানে। বিজেপি জেতাটা জাস্ট ঘোষণার অপেক্ষা, কিন্তু এটা বিজেপির জয় নয়। এটা পশ্চিমবঙ্গের যে অবস্থা আজকে দাঁড়িয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য মানুষের জয় হতে চলেছে। তাই ফলত সজলদা যে সোজা ইম্পর্টেন্ট কথাটা বললো, এই দলগুলো তার রাজনৈতিক চরিত্র পাল্টেছে, তাদের ইচ্ছাগুলোকে পাল্টেছে। মানুষের কথা বলতে এসে মানুষকে ভুলে গিয়ে নিজেদের কথা বলেছে। সিপিএম কথায় কথায় মানুষকে মূর্খ বলার চেষ্টা করে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায়। মানুষ বোঝেন না। আরে ভাই, তোমরা যারা এই দেশে কোনোদিন পতাকাই তুললে না, তোমাদের পার্টি অফিসে কোনোদিন একটা কোনো স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানাবার জন্য ফুলমালাও দেওয়া হয় না। হতে পারে তোমাদের যে থট, যে লোক আছে তারা বিদেশি, কিন্তু যে দেশটায় তোমরা রাজনীতির ব্যবসা করছো, রাজনীতির কথা বলছো, সেই দেশটার মানুষের বেসিক ইমোশনকে তোয়াক্কা করো না। যারা প্রাণ দিল তাদের হয়ে তোমরা কথা বলো না। তোমরা সেই দেশের হয়ে কথা বলতে আসছো, মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। সেকুলারিজমের নামে হিন্দু বিরোধিতাই যার কাজ, 30% মুসলমানরা যারা রয়েছেন আমাদের এখানে, আচ্ছা তারা কি বলুন তো, মুখ্যমন্ত্রীর কথায় না তারা দুধেল গরু টরু বলে, এ তো অসম্মানের কথা। সিপিএমেরও তো একই চরিত্র তাদের ওপরের জায়গায় ছিল। এদের লেখাপড়া শেখাবো না, এদের ডাক্তার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, তাদের আমরা মিথ্যে কথা বলিয়ে বোঝাবো। কিছু লোক এখান থেকে বেরিয়ে আসছেন, থ্যাঙ্ক গড, তারা বুঝতে পেরেছে আমাদের লড়াইটা পরিষ্কার। যেটা একদম সজলদা বলছে, এটা সজল ঘোষের মতো লড়াকু ছাত্রনেতা, আমিও নিজে ছাত্রনেতা ছিলাম, এটা শুধু সজল ঘোষের কথা বা আমাদের কয়েকজনের কথা নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের কথা। তারা চুপ করে রয়েছে। কিছু মানুষ প্রতিবাদ করে দিয়েছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আর বাকি প্রতিবাদটা 26-এ সামনে হবে। এটা থমথমে গুমোট মেঘ হয়ে রয়েছে, এটাকে কাটাবার আর কোনো হাজার প্রচেষ্টা নেই। ঝড় আসবে। ঝড় আসবেই
এবং পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে সব জায়গায় পুলিশ তো আপনারা নিয়োগ করেননি, সরকার পাল্টে গেলেও বিজেপির সরকার সব জায়গায় না পুলিশ পাঠিয়ে যাতে একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখা যায় আপনারাই নিয়োগ করেননি। তাই এমন কোনো কথা তো বলবেন না, এমন কোনোভাবে মানুষকে ছোট করবেন না, এমন কোনোভাবে মিথ্যেটাকে সত্যি বলে পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করবেন না। তার অভাবকে চোখের জলের লাইনে যারা যে বেকারগুলো দাঁড়াচ্ছে, যাদের চাকরি আপনারা চুরি করেছেন, যাদের ভাত কেড়ে 6,688টা কোম্পানিকে তাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, আমার তথ্য নয়, সারা ভারতের তথ্য এটা, এমন কিছু করবেন না, ওটাকে দেখিয়ে বলবেন না যে সাকসেসের লাইন, ওটা চোখের জলের লাইন। দয়া করে এগুলো বন্ধ করুন, নাহলে কেউ আমরা দায়িত্ব নিতে পারবো না, এইটুকু বলতে পারি। এই লড়াইটা মানুষের হয়ে, এই লড়াইটা আমাদের এই রুমে যারা যারা এই রয়েছেন, যারা হয়তো নিরপেক্ষ মানুষ, তাদের লড়াইটাও কিন্তু বিজেপির লড়াই। যে মুখ খুলছে তার লড়াইটা বিজেপির লড়াই, তার হয়ে লড়াই। সবাই তো বলতে পারেন না, পরিবার পরিজন রয়েছে, হতে পারে যে আমাদের পরিবার পরিজন আমাদের নামে ভেবেই নিয়েছে যে আজকে হয়তো নাও ফিরতে পারে। দেখতে পারি যে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা টিভি নিউজ হচ্ছে যে খালপাড়ে সজল ঘোষের মৃতদেহ বা বিজেপির আমাদের কোনো নেতার মৃতদেহ বা কর্মীর মৃতদেহ বা রুদ্রনীলের দেহ হয়তো পড়ে রয়েছে। তারা জানেন ওটা আমাদের জন্যই লড়ছে, কেউ গাড়ি বাড়ি সম্পত্তির জন্য লড়ছে না। এটাই শক্তি, এই ভাইব্রেশনটাই আসছে। এই লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষের লড়াই, বিজেপির জয়ের লড়াই নয়। সজলদা, একটা কথা আমাকে বলো, এই যে এই ভাতা পলিটিক্স এখন শুরু হয়েছে, এবং যদি টিএমসি বলছেন যে 1500 টাকা আমরা দেবো বেকার ভাতা, সেখানে বিজেপি বলছে 3000 করে দেবো, তাহলে কি এটা হলো ওই ব্রাইব দেওয়ার একটা লড়াই, মানে কমন ম্যানকে পটিয়ে পাটিয়ে টাকা দিয়ে তার ভোটটা কেনা? না, আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে এই ভাতার বাইরে বেরোনো যাবে আচ্ছা, আজকের দিনে। আপনি বলছেন সুশাসন দেবেন, চাকরি দেবেন, আপনি তো তখন দেবেন যখন আপনি আগে ক্ষমতা অর্জন করতে পারবেন, তার আগে তো আপনি দিতে পারবেন না। আর ক্ষমতা অর্জন করতে গেলে আপনাকে জিতে আসতে হবে। আমরা ছোটবেলা থেকেই জানি লোহা লোহে কো কাটতা হ্যায়, লোহে কো লকড়ি সে নেই কাট সকতা। আমরা 3000 টাকা ভাতা দেব বলেছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে জনতার কাছেও বলতে চাই, আমি একটা দলের প্রতিনিধি হয়েও বলছি যে 3000 টাকার ভাতার লোভে আপনি আমায় ভোট দেবেন না। 1500 টাকার ভাতাতেও নিজেকে বেচবেন না, 3000 টাকার ভাতাতেও বেচবেন না, 1500-এও বেচবেন না। আপনি 1500 টাকায় ভাতা নিয়ে যাদের ভোট দেবেন তারা আপনার ভোটটা পেয়ে লাখ লাখ টাকা রোজগার করবে। যেদিন সেই লাখ টাকাটা আপনি ভাতা হিসেবে পাবেন সেদিন অবশ্যই আপনার ভোট বেচে দিন তাকে। অতএব সেটা সম্ভব নয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ভাই, ভাতা ভাত দেয় না। আপনি কখনো ভেবে দেখেছেন এই যে যুবসাথী, এটা আগে যুবশ্রী ছিল, প্যাকেজিং পাল্টে এখন যুবসাথী হয়েছে 1500 টাকা। 1500 টাকা মানে দৈনিক 50 টাকা। কেউ কেউ বলেছে গুটখার খরচ, তৃণমূলের নেতা। আমি বলছি একজন ব্যর্থ ভিখারি, ভিক্ষুক, অপদার্থ ভিক্ষুক, যার ভিক্ষে করারও যোগ্যতা নেই, আমি তাকেও ছোট না করে বলছি, সেই ভিক্ষুকও ডেইলি অন্তত 200 টাকা রোজগার করে। আর একটা এমটেক করা ছেলে, বিটেক করা ছেলে, আসলে মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি তথা তৃণমূলেরা আবার এমটেক মানে ভাবছে এম কোনো টেকনোলজি, বি কোনো টেকনোলজি, নট দ্যাট। তার কাছে একটাই টেকনোলজি, মাল তোলো মাল ভরো, এছাড়া কিছু নেই। তো এই এমটেক বিটেক করা ছেলেরা যখন ভাতার লাইনে দাঁড়ায়, তখন পশ্চিমবঙ্গের ওই মন্বন্তরের চেহারা, যেটা আমরা ইতিহাসে পড়েছিলাম, শুনেছিলাম, সেই চেহারাটা প্রকট হয়। আমাদের কটা করে ছেলে মেয়ে এখন বাঙালিদের? 2টো। হার্ডলি, না খুব শক্তিশালী বাঙালি তার 2টো ছেলে, মানে শক্তিশালী মানে অর্থনৈতিকভাবে শক্তিশালী আমি বলতে চাইছি। একজন অর্থনৈতিক শক্তিশালী ছেলে 2টো করে ছেলে, 2টো ছেলে মেয়ে।
আমাদের তো এমনটা নয় যে 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 জানুয়ারিতে জন্মায় তার নাম জানুয়ারি, যে ফেব্রুয়ারিতে জন্মায় তার নাম ফেব্রুয়ারি, যে মার্চে জন্মেছে তার নাম মার্চ, এরম খানবারও তো আমাদের হয় না। আমাদের তো গল্পেই আছে, বাস্তবে তো নেই। যে হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথায় হারিয়ে গেল রইল বাকি নয়। আমাদের ওই 9টা নেই, আমাদের একটাই আছে। হারানোর মতনও কিছু নেই আমাদের তাহলে, যে আমরা একটা হারিয়ে গেলে যে আমরা বাঁচবো, আমাদের শেষ কোপটা নেই। মুশকিল হচ্ছে আমার ওই একটি মাত্র সন্তান, সেও যদি ব্যাঙ্গালোরের ভিড়ে হারিয়ে যায়, সেও যদি হায়দ্রাবাদের ভিড়ে হারিয়ে যায়, সেও যদি একজন পরিযায়ী শ্রমিকের ভিড়ে হারিয়ে যায় উত্তরপ্রদেশে, সেটা তো আমার জন্য যন্ত্রণা। আমি এই যে রুদ্র বলছিল না যে সমাজের জন্য, আমি ভাই সমাজের জন্য করছি না। আমি চাই আমার সন্তান দুধে ভাতে থাকুক, ওদের মতন অত ললিপপে থাকতে হবে না, দুধে ভাতে থাকুক, আমার সাথে থাকুক। এটা আমি আমার স্বার্থে চাই। যে আমার যখন বয়স হবে, আমাকে কে দেখবে? আমরা তো জীবন যৌবন ব্যয় করেছি আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে। আমাদের সংসার, আমাদের ছেলে মেয়ে হয় কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে দিয়ে। বিয়ে করার 2 বছর 3 বছর ধরে আমরা প্ল্যানিং করি যে আমাদের এত টাকা জমবে, তারপর আমরা সন্তান নেব। ওর এখনো প্ল্যানিং করা হয়নি। করবে করবে, শীঘ্রই করবে। যা পরিবেশ প্ল্যানিং করতে ভয় পাচ্ছি। হ্যাঁ, তুমি তাই বলে আবার আনঅথরাইজড বিল্ডিং এর মতো তুলে দিও না। তো হ্যাঁ, তো সেরকম যে এই যে প্ল্যানিং ব্যাপারটা, আবার সন্তান জন্মের পরে আমরা 2 বছর হাতে রাখি, এই 2-3 বছরের মধ্যে আমাকে একটা স্কুলে ভর্তির বিরাট টাকা লাগবে। এখন তো সরকারি স্কুলে আর ভর্তি করছে না কেউ। তো এই যে এই প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাদের জন্ম হয়, সেই ছেলেমেয়েগুলো যাবে কোথায়? আমরা তো তাদেরকে শিক্ষিত করছি, তৃণমূল তো করতে চাইছি না। তো তৃণমূল না করলে সেই রাজ্যের থেকে খাবেটা কি? সে কি করবে? তখন সে পেটের টানে। এবং দেখুন, আপনি কিছু লেখাপড়া করেননি, আপনার কোনো দাবি দাওয়া নেই। কিন্তু আপনি যদি লেখাপড়া করে নেন, আপনি তখন ভাববেন যে আমি সুইগি কেন করব, আমি জোম্যাটো কেন চালাবো, এটা আপনার মনে কিন্তু আসবে। হতাশার সঙ্গে চালাতে হবে। যে এই হতাশার সঙ্গে চালাতে পারবে না, সে তখন অন্য রাজ্যে চলে যাবে। বলুন তো আমরা বুড়ো বুড়ির তখন কি হবে বাড়িতে? এটা আমার যন্ত্রণা নয়, এটা আপনারও। আমি আমার কথা ভেবে লড়ছি। আর সব পরিবারও যদি তাদের কথা ভেবে লড়ে, পশ্চিমবঙ্গটাই পাল্টে যাবে। সমাজ তাতেই তো, আপনি আমাকে নিয়েই তো সমাজ। তো আমরা আমাদের প্রত্যেকের পরিবারের এটা ভাবা উচিত যে আমার ছেলেটাকে আমি শুধু মানি মেকিং মেশিন বানাচ্ছি না, আমার ছেলেটাকে আমি ভবিষ্যতের বাংলার নাগরিক বানাবো, যে বাংলার উন্নয়ন অনুন্নয়নের সঙ্গে যুক্ত হবে। শুধু ব্যাঙ্গালোর থেকে প্রথমে টাকা পাঠাবে, তারপরে আস্তে আস্তে তার সংসার হবে, টাকার পরিমাণ কমতে থাকবে, তারপর একসময় বন্ধ হয়ে যাবে। আমি বাড়িতে মরে পচবো, প্রতিবেশী খবর দেবে যে বাড়ির গেট গন্ধ বেরোচ্ছে, কর্পোরেশন এসে পুলিশ এসে ভেঙে বার করবে, এটা আমি চাই না। এমনিতেও তো কলকাতা আস্তে আস্তে একটা জেরিয়াট্রিক প্যারাডাইসের রেপুটেশন। সহজে বলুন, মানুষ বুঝতে পারবে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। একদমই তাই। আমি বলছি তো, যে কোনো ফ্লাইট থেকে তুমি যখন কলকাতার ফ্লাইটে উঠবে, নাম্বার অফ হুইল চেয়ার্স খালি খেয়াল করবে। মানে তারা হয়তো অন্য শহরে ট্রিটমেন্টের জন্য গেছে, কিংবা ছেলে মেয়ের কাছে গেছে, আবার ফেরত আসছে একা একটা ডিজর্টেড একটা জায়গা। আরে বাবা মাকে ছেলেমেয়েরা নিয়ে যাচ্ছে কেন? বাড়িতে আয়ার কাজ করাবে। যে ও ব্যাঙ্গালোরে আপনি একটা ওই বাড়িতে কাজের লোক রাখতে গেলেও খরচা আছে, নাতি নাতনিকে দেখতে গেলে খরচা আছে। হ্যাঁ, দাদুকে নিয়ে যাচ্ছে, নাতিকে সামলাবে, স্কুলে দিয়ে আসবে, এইসব কাজ করবে 5 মাসের। সেটা আপনি কতক্ষণ করবেন? আরেকটা রয়েছে, এখানে থেকে গেলেই রোজ খবরের কাগজে বেরোচ্ছে যে তৃণমূলের লোকেরা গিয়ে, গুন্ডারা গিয়ে বলছে বাড়ি দিয়ে দে, জলের দামে দিয়ে দে, নাহলে মার্ডার করে দেবো। এই দেখতে পেয়েছেন, কিছুদিন আগেই রানাঘাটে একটা বড় ঘটনা ঘটেছিল। তারপর তো সব জায়গায়, আমি একটা জায়গার কথা বললাম, তারা কাঁদতে কাঁদতে বলছেন যে আমি বাড়ি বেচতে বাধ্য হচ্ছি তৃণমূলের নেতাদের, যুব নেতাদের থ্রেটে। মানে এটাই তৃণমূলের যুব নেতা কারা? যারা কলা তুলে এলাকা থেকে তোলাবাজি করে এবং পুলিশ দেখে টুপিটা আরও টেনে চোখটা ঢেকে নেয়, তারাই এরা যুব নেতাদের কাজই হচ্ছে যে বৃদ্ধ বাবা মা, পশ্চিমবঙ্গ কার্যত তো বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, এটা তো আমরা সবাই জানি। দেখো, সবথেকে বড় দুর্ভাগ্যজনক যে কি করে এত মানে অদ্ভুত কাজ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই যে ছেলে মেয়েগুলো রাস্তায় এখানে দাঁড়াচ্ছে, আজকে বেকার ভাতার জন্য লাইন দিচ্ছে, কেন লাইন দিচ্ছে? প্রথম কথা হচ্ছে, এরা জানে যে অধিকাংশ জনেরই লজ্জা পাচ্ছে। আমি এটা ছোট ঘটনা বলতে যাই, সজলদার কাছেই উদাহরণ রয়েছে। যখন কোভিড হয়েছিল, আমি প্রায় কলকাতার 14টা বস্তিতে
আমাদের বন্ধু বান্ধব মিলে কিছু ফান্ড কালেক্ট করে আমরা দিতে যেতাম গরিব মানুষগুলোকে, চাল ডাল স্যানিটাইজার থেকে শুরু করে বাকি সমস্ত জিনিস, আলু পেঁয়াজ তেল নুন এইসব। তো টালিগঞ্জের কাছে একটি বস্তিতে আমি দিতে গেছি, এটি ছোট হাতি যেটাকে বলে, ছোট গাড়ি করে। সেখানে ওই ভ্যানের মাথায় আমি দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছি ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, একদম ওই চাল ডালের বস্তার উপরে দাঁড়িয়ে আর কি রয়েছে আর কি, ওপরে কী করবো, দিতে হবে ওখানে, ঠিক করে না গণ্ডগোল হয়। আমি দেখতে পাচ্ছিলাম যে বস্তি থেকে যে লাইনটা বেরিয়ে এসেছে ঠিক তার পাশেই 6তলা 8তলা করে বিভিন্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের আবাসন। সেখান থেকে মা মাসিমারা ঝুঁকে দেখছেন, তারা লাইনে দাঁড়াননি। খুব স্বাভাবিক, প্রথমবার আমার মনে হয়েছিল বোধহয় আমি এসছি তাই দেখছে। আমি কিছুক্ষণ পরে পরিষ্কার যেটা বুঝতে পারলাম যে এই লাইনটা যখন শেষ হয়ে গেল, আমি দেখলাম যখন খালি হয়ে গেল, আমাদের গরিব মা বোনেরা যখন এই চাল ডাল নিয়ে চলে গেলেন, আমি দেখলাম আস্তে আস্তে ওই ফ্ল্যাটের নিচে দরজায় 2জন মহিলা নেমেছেন, হাতে একটা ছোট্ট ব্যাগ কিন্তু লুকিয়ে। আমি গাড়িটাকে ঘুরিয়ে বললাম যে গেটের সামনে নিয়ে যাবি? যে হেল্পার ছেলেটি বললো, আমার দাদা নিয়ে যাবো, আবার মালগুলো তুলতে হবে, তোল ওখানটা একটু নিয়ে যাবি। আমি দাঁড়ালাম, মধ্যবিত্ত বাড়ির আমার মা দিদিরা পরিষ্কার এসে বললেন, ভালো আছেন? আমি বললাম হ্যাঁ। আর না কিছু বলছে না, তাকিয়ে আছে। একজনও কেউ মোবাইল বার করে আমার সঙ্গে অন্য সময় যা করে ছবি তুলে তুলছে না। আমিও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড়, তোমারও একটা ইতস্তত হচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারলাম যন্ত্রণাটা কি হতে পারে। আমি বললাম যে বাড়িতে আনাজপাতি আছে, এই সমস্তগুলো আছে, না হলে নিয়ে নিন না। এক ভদ্রমহিলা বলেই ফেললেন যে না আসলে ওখানে যারা লাইন দিয়েছিল আমাদের বাড়িতেই কাজ করে, তো আসলে অস্বস্তি হচ্ছিল। এই যে মধ্যবিত্ত না, কোথাও কিছু না থাকুক তার না সম্ভ্রম লজ্জা এটাকে আঁকড়ে রেখে দেয়, এটাকে নিয়ে মানে কিছু বলার নেই, এটাই তার পুঁজি। সে খালিভাবে, আমাদের বাড়িতে কেউ যদি পুলিশ আসে পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য, পাশের বাড়ি সন্দেহ করে, মানে আছে এখনো পর্যন্ত। আমি তাদেরকে যখন দিলাম আমি বুঝতে পারলাম অভাবটা কোন জায়গায় ছিল। ঠিক যে সেম জিনিসের জায়গাটা রয়েছে, আমি যদি ঠিক এই দিকটায় চলে আসি ছোট্ট একটা উদাহরণে, এই যে বেকার যে ছেলেপুলেগুলো দাঁড়াচ্ছে, অনেকে দাঁড়াতে পারছে না এই লজ্জার কারণে। তারা অপরাধী নয়, তারা দাঁড়াচ্ছে যে পরিষ্কার আমি না দাঁড়ালে, যেভাবে পরিষ্কার আবাস যোজনায় কেন্দ্র থেকে পাঠানো টাকা তৃণমূলের নেতারা চুরি করে নিচ্ছে। কদিন আগেই দেখলাম ভিডিওতে একটা ভিখারি ভদ্রমহিলা, তার বয়স 60-এর ওপরে, তার থেকেও বলছে 30,000 টাকা না দিলে টাকা দেবো না। সে ভাবছে, আমি ছেলেটা ভাবছে আমি যদি না দাঁড়াই তাহলে এই টাকাটাও তো নিয়ে নিতে পারে, এটা তো আমার ট্যাক্সের টাকা, আমি ওকে দেবো কেন? দেখো দুর্ভাগ্যজনকভাবে ঘটনা হচ্ছে যে একের পর এক কেন্দ্রীয় স্কিম আছে, ঠিক আছে, মানে প্রধানমন্ত্রীর কুশল স্কিম আছে, PM নিধি আছে, এগুলো সমস্ত স্কিল ডেভেলপমেন্টের কাজ। এটা শুধু ভাতা নয়, সে যাতে স্বনির্ভর হতে পারে তার দীনদয়াল উপাধ্যায় স্বনির্ভর যোজনা আছে। আমাদের মহিলাদের জন্য পরিষ্কার রয়েছে লাখপতি দিদি, বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলোকে আটকে রেখে দিয়েছে। ঠিক আয়ুষ্মান ভারতের কার্ডের মতো, ঠিক এই চিংড়িঘাটায় ব্রিজ হচ্ছে না, মানুষের যাতায়াতের সুবিধা হবে, পাছে যদি বিজেপির নাম হয়, আরে মানুষের সুবিধা হচ্ছে, তাদের ট্যাক্সের টাকা, মেট্রো রেল। এই যে এটা না অপরাধ, এটা কোনো ভুল নয়, এটা ক্রাইম, এর দুর্নীতির থেকেও আরো বড়। তার না পরিবর্তন দরকার, সবার নিজের বাঁচবার জন্য। যে কথাটা সজলদা বলছেন একদম ঠিক। হয়তো অনেকে আমরা নিজের আমার নিজের আত্মীয়ের কথা ছাড়া ভাবতে পারার ক্ষমতা রাখি না, ওইটুকুই ভাবি। যদি সবাই ওটা ভাবতে পারে, সবাই ওটা ভাবছে যারা, সেটা দিয়েই এই পাল্টাবে অরাজকতাটা। দেখো, ভুল যদি রোজ হয়, ধরা পড়ে যাওয়ার পরেও যদি ভুল হয়, সেটা পরিকল্পিত অপরাধ, সেইটা ভাঙবে পশ্চিমবঙ্গ এবার। সজলদা, আপনাদের চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট কে? এই প্রশ্ন সবার মুখে। এই প্রশ্ন সবার মুখে, শুধু আপনার এই রাজ্যে নয়, সারা দেশেই থাকে। আমাদের মুখ একটাই সারা ভারতবর্ষে, তার নাম নরেন্দ্র দামোদর মোদী, আর প্রতীক একটাই, পদ্মফুল। মানুষের আস্থা বিশ্বাস এই দুটোর ওপরে, এই দুটো চিহ্নের ওপর। অতএব দল কাকে নির্ধারণ করবে সেটা দলের সিদ্ধান্ত। আমাদের 15 কোটি প্রাইমারি মেম্বার, তো আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন। সব জায়গায় যেমন একজন প্রকৃত প্রশাসককে বসানো হয়েছে, এক্ষেত্রেও তাই হবে। কিন্তু বাঙালি মানবে তাকে, মানে মোদীকে মানতে বলুন। হ্যাঁ, মোদীকে মানলো, কিন্তু আমি বলছি ধরে নিন মমতা ব্যানার্জির যিনি হবেন তিনি মোদীর দূত হবেন।
আপনি ওই আপনি তো কত মডার্ন ড্রেস পরেছেন, আমরা তো আমার দাদু বা পরতো ধুতি, শাড়ি পরেছি। বলছি আমার দাদু পরতেন ধুতি, আমার বাবা পরতেন পাজামা, আমি তো জিন্স পরেছি। এই তো পরিবর্তন হয়েছে। আপনি সেই একটা ফেস চাই ফেস চাই ফেস চাই কেন করছেন? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, যদি ধরুন আমার ফেস নাই ফেস নাই ফেস নাই, তাহলে ওই ফেসে কি ভোট দেওয়া যায় যে ফেসটা আছে বাংলায়? আমি জাস্ট এই প্রশ্নটা করছি। না সেটা ওই ফেসটা দিয়েই তো মানুষ মুখে কাপড় দিচ্ছে। কিন্তু অনেকেই যেরকম বলছে যে কাকে ভোট দেবো এবার, মোদিকে, বিজেপিকে। যিনি বসবেন তিনি মোদির দূত হবেন। শুনুন আমি আপনাকে একটা কথা বলছি, 50 বছর আমরা অন্ধ কেন্দ্র বিরোধিতা করেছি। 50টা বছর, 35 বছর সিপিএম, 15 বছর তৃণমূল, অন্ধ কেন্দ্র বিরোধিতা। আমি বলছি ও যেগুলো বলছিল, ধরুন আয়ুষ্মান কার্ডটা, যদি আয়ুষ্মান কার্ডটা আমার এখানে ঢুকতো, আয়ুষ্মান কার্ডটা ঢোকালে পরে রাজ্যের 1 টাকাও তো খরচা হয়, স্বাস্থ্যসাথী কার্ডে 1 টাকা খরচা হয়তো, সেই খরচাটা তো হতো না, সেটা তো আমার রাজ্য পেত। এই যে প্রতিনিয়ত একটা কম্পিটিটিভ, এটা তো হতে পারে একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ওটা একটা আলাদা রাষ্ট্র, এটা একটা আলাদা রাষ্ট্র তো নয়। তাহলে আমার ডবল ইঞ্জিনই দরকার। এই মুহূর্তে রাজ্যকে বাঁচাতে গেলে কেন্দ্রের সহযোগিতা ছাড়া ইম্পসিবল। আপনার এই রাজ্যে এই মুখ থাকলে পরে একজন 200 টাকার ব্যবসায়ীও নতুন করে আসবে না অন্য রাজ্য থেকে। রুদ্রনীল, আজকে আমরা মানে দেখছি যে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে অ্যাবাউট দ্য রাজ্যসভা নমিনেশন অফ কোয়েল মালিক, তোমার কোস্টার অলসো। আর অনেক দিন তুমি যেহেতু ইন্ডাস্ট্রিতে আছো, সবাই মোটামুটি তোমার মানে বন্ধু এবং কলিগ অ্যাট সাম পয়েন্ট। এবার আমাকে একটা কথা বলো, ইমন যে ব্যাকল্যাশটা খাচ্ছে, ইমন ইজ আ গুড সিঙ্গার, শি ইজ ট্যালেন্টেড, অনেক বড় বড় ছবিতে ওর গান কিট হয়ে সে ছবিগুলো ভালো করেছে, রাইট? কিন্তু আজকে যে একটা ইমেজ হয়ে যাচ্ছে যে টলিউডে সারভাইভ করতে গেলে তোমাকে একটা পলিটিক্যাল কালার ধারণ করতেই হবে। এবং আমার শোতে এসে রূপা গাঙ্গুলি ক্লিয়ারলি বললে যে এই যে টিএমসি মানে একটা সিন্ডিকেট মতন চালাচ্ছে টলিউডে, যেটা আমরা কানাঘুষে আমাদের মতন লোকেরা একটা উইসপার শোনে যে এই যে এইগুলো করছে। উনি পরিষ্কার নাম নিয়ে নিলে যে এই দুজন অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস ওনার কোট আনকোট এটা চালাচ্ছে। এবং এখন তুমি যদি দেখো যে এত অ্যাক্টার্স জয়নিং পলিটিক্স, এই পার্নমিত্রর জাম্প মেরে ওখান থেকে এখানে চলে গেল, এবং এই যে এটা একটা হর্স ট্রেডিং, মানে ঠিক আছে পলিটিশিয়ান ক্যান বি আ ফর্মার অ্যাক্টর, আমরা সাউথে দেখেছি তারা চিফ মিনিস্টার হয়েছে, আইকনিক চিফ মিনিস্টার, কিন্তু এখানে যেরকম each and every person from Tollywood now seems to be jumping onto the bandwagon of politics. Are they actually interested in politics? Naki it's a way of surviving in their profession? এটা খুব ইন্টারেস্টিং কথা তুমি বলেছো। প্রথম কথা জায়গা হচ্ছে যে সেটা রূপা গাঙ্গুলি, আমরা যেই হই না কেন, যে কোনো মানুষ, যে কোনো রাজনৈতিক দলের, তিনি পাড়ার লোকও হতে পারেন, তার যদি চোখ স্পষ্ট থাকে, তিনি এই টলিউড মানে এই শিল্প জগতের যে দখলদারিতা, আমার অন্যায়কে দেখে যে চুপ থাকতে পারবে তাকেই আমি ভাত কাপড়ের বন্দোবস্ত করে দেব, আর না হলে পরিষ্কার তার গলা টিপে মেরে দেবো। তার সব থেকে বড় উদাহরণ, চোখের সামনে লোকে তাদের পছন্দের শিল্পী রুদ্রনীল ঘোষকে দেখে, তারপরেও তো কম্প্রোমাইজ যা করিনি, গাড়ি বাড়ি বিক্রি করতে হয়েছে, করেছি, বেশ করেছি, আমার তো লজ্জা নেই, আমি তো জিরো ছিলাম। তুমি তো এইদিকে টাকা ফেরত দিতে তোমার তো বিক্রি করতে হয়। তো তাও খুব সোজা কথায় আমার এখানে যে সিস্টেমটা তৈরি হয়েছে, সেই সিস্টেমে পরিষ্কার আগে বছরে 120টা ছবি তৈরি হতো, এখন যা সারা ভারতবর্ষে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তারা যে তালিবানি স্টাইলে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা চালায় নিজস্ব সুবিধের জন্য, তৃণমূলের মিছিলে কি করে আমি আর্টিস্ট সাপ্লাই দেব, তৃণমূলের মঞ্চে কি করে আর্টিস্ট সাপ্লাই দেব, সেই টেন্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ আর স্বরূপকে দিয়ে দিয়েছে। তাই তারা যা যা অন্যায় করবে, এই অন্যায় জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকবেন। যেটা হয়েছে, ধরো একটা পুকুর, সেখানে ধরো 100টা মাছ ছিল, এক পুকুর জল ছিল, কারেক্ট, সবকটা মাছের কিন্তু হয়ে যাচ্ছিল ওই জলে। এবার এই তৃণমূলের বেনিয়মে তারা এমন একটা সিস্টেম করলেনি, জলটা কারা, যারা প্রযোজক ছাড়া মানে যারা পয়সা দেবেন সিনেমা বানাবার জন্য, তারা এমন নিয়মকানুন তৈরি করলেন,
এত লোক নিতেই হবে, এই কাণ্ড হতে হবে যা সারা ভারতবর্ষের নিয়ম বিরোধী, এটা তো অন্য রাষ্ট্র মনে করে এরা। তো সেই প্রযোজকেরা চলে গেল ভয়েতে, পয়সা ফেরত পেল না, ফলত জলটা কমতে শুরু করলো, মাছ ওই 100টাই ধরো রয়ে গেল। তাহলে ওই মাছগুলোকে লড়াই করতে হচ্ছে নিজেদের মাঝখানে। যেই পুকুরের জমিটা এখনো যাদের নামে সেটা তৃণমূল, তাই তৃণমূলকে খুশি করে অন্যায়কে সাপোর্ট না করতে পারলে যতটুকু জল আছে তার মধ্যে আমাদের কাজ পেতে হবে। তো তাই তারা, আমি বলছি এদের অধিকাংশ জনই ধরো চুরি জোচ্চুরি অন্যায় পছন্দ না করেও সারভাইভ করবার জন্য যতই সাজুগুজু করে থাকে, এটা বম্বে নয়। আমাদের একটা ফিল্মের যা বাজেট, বম্বের একজন আমাদের মানের, আমাদের কোয়ালিটির অভিনেতার একটা সিনেমার পারিশ্রমিক। এতে লজ্জাও নেই, আনন্দও নেই। এবার তারা কয়েকজন কাজ করে টিকে থাকবার জন্য যাবতীয় অন্যায়কে দেখে চুপ থাকছেন, যাবতীয় অন্যায়কে সমর্থন করছেন কেউ কেউ, ফলত ইন্ডাস্ট্রি ধ্বংসের জায়গায় যাচ্ছে। এবং তাদের বলা হচ্ছে লোক আমাদের বিভিন্ন কারণে এত ঘৃণা করে, শিল্পীদের একটু একটু ভালোবাসে, তাই তোমাদের কোথাও প্রার্থী করব, বিভিন্ন জায়গায় প্লিজ এসো। আর সেও কিন্তু কেউ লোভে এবং কেউ বাঁচবার জন্য, তার বৃদ্ধ বাবা মাকেও দেখতে হয়তো, তো ফলত সেই অন্যায়টার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। আমার কষ্ট লেগেছে, আমার খারাপ লাগে। আমি ইমন বলি বা কোয়েল বলি, এরা দুজনেই অত্যন্ত গুণী মানুষ। একদম। ইমনের যথেষ্ট লড়াই করে ওঠা, কোয়েলের সেই সময়ে যারা প্রমাণিত বড় অভিনেত্রী ছিলেন তাদেরকে নিজের যোগ্যতায় চ্যালেঞ্জ দিয়ে ওঠা, অর্থাৎ দুজনেরই লড়াই ছিল। হতে পারেন যে রঞ্জিত বাবু থাকাতে কোয়েলের পরিচিতির এন্ট্রিটাতে সুবিধা হয়েছিল, কিন্তু টিকে থাকে মানুষ মানুষের রায়তে, পিতৃপরিচয় নয়। মুশকিলের জায়গাটা হয়ে গেল যে যখনই তারা চোখের সামনে যারা পশ্চিমবঙ্গের মানুষ, যারা তাদের বিখ্যাত করেছেন, তাদের সইটাকে অটোগ্রাফ বানিয়েছেন, তাদের আদর আপ্যায়ন লালন করে তারা বড় করে তুলেছেন, সেই মানুষগুলো যাদের জন্য তারা আজকে সেলিব্রিটি, পরিচিত, বিখ্যাত বা সচ্ছল বা ধনী হয়েছেন, ওই লোকগুলোকেই যারা লুটছে, তারা তাদের পক্ষে যখন কথা বলে তখন তাদের যাবতীয় পরিশ্রমে কোথাও যেন ধুলো লেগে যায়। আজকে আমার কষ্ট হয় যখন দেখি ইমনকে নিয়ে বা আজকে কোয়েলকে নিয়ে যখন লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে আপনিও বিক্রি হয়ে গেলেন। বিশ্বাস করো আমার খারাপ লাগছে। কে অন্ধকারের পক্ষে যাবেন, কে আলোর পক্ষে থাকবেন, তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা ব্যথা দেওয়ার মতো বিষয়। আমি জানি না তারা ফাইনালি কি সিদ্ধান্ত নেবেন, কি করবেন। তাদের কাছে কোনো তৃণমূল না থাকলেও কোনো রকম কোনো অসুবিধেই নেই, তাদের জীবন যথেষ্ট রকম সহজ ছিল। কিন্তু কেন এই বাড়তি বিষয়টা পেতে গিয়ে এত মানুষ যারা আপনাদের ভালোবাসেন, আজকে তো বুঝতে পারছেন যে সারা পশ্চিমবঙ্গকে যারা জ্বালিয়েছে পুড়িয়েছে, আপনি তাদের কিনে দেওয়া চেয়ারে আরাম করে বসবার চেষ্টা করতে যাচ্ছেন, যা আপনার প্রয়োজন নেই। আপনি তো দারুণ একজন মানুষ, কিন্তু যার যা রুচি, যার যা ইচ্ছা, তাকে তো সেটা অর্জন করতেই হবে। আমি যদি ওই আরাম, ওই সুবিধাটা পেতে চাই, তো তাহলে এতগুলো মানুষ যাদের চোখের দল ওরাই ঘটিয়েছে, সেক্ষেত্রে তো এই দুর্ভাগ্যজনক মন্তব্যগুলো আসতেই হবে। তারা তো জানেন পশ্চিমবঙ্গে কি হচ্ছে। তার যে দর্শক সিনেমার টিকিট কাটছেন বা কেউ তো গানের প্রোগ্রামের টিকিট কাটছেন, তার তো পরিষ্কার রোজগারটা শেষ হয়ে গেছে। এইটুকু তো ভাববেন যে ওই আপনার সিনেমা হলে সিনেমার টিকিট কাটবারও পয়সা নেই তাদের কাছে। দর্শক এমনি কমছে না বাংলা সিনেমা হলে যেতে গেলে 1000 টাকার উপরে খরচ। আগে 120টা সিনেমা হতো, উল্টোপাল্টা নিয়মে 30টা সিনেমা হচ্ছে। 70% কাজ কমে গেছে। আপনারা 2-1 জন কাজ করছেন, বাকি ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। থিয়েটার বলুন, যাত্রা বলুন, বাকি সব কটা জায়গায় যারা তেল দিতে পারবে তাদের বাঁচিয়ে রেখে দেওয়া হবে। আমি জানি না বাকি আমার বন্ধু কোয়েল হন বা ইমন হন, তারা তাদের পজিশন মানুষের কাছে যা কষ্ট করে নিজেরা আর্ন করেছেন, কোনো রাজনৈতিক দল দেয়নি, তারা কিভাবে সেটাকে রাখবেন না নষ্ট করবেন, তা ওই ভালোবাসাটাকে, তাঁদের ব্যক্তিগত ইচ্ছা। তবে মানুষ যে তাঁদের এই রাজনৈতিক ইচ্ছাটার বিরুদ্ধে, দেখুন অন্য কোনো দলে বিভিন্ন লোকজন যায়, সেখানে নিয়ে এত কিছু হচ্ছে না, কিন্তু একমাত্র একটাই দল যে সারা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেছে, দিদি তুমি তার পাশে। সবাই লিখছে এটা মানতে পারছি না, আপনিও এমন, আরও কিছু মন্তব্য, এ আমায় ব্যথা দিচ্ছে। আমি এদের ব্যক্তিগত বিরোধিতা আমার করবার প্রয়োজনই পড়ে না। তারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ হয়ে বেঁচে থাকুন। কিন্তু কষ্ট করে আর্ন করা মানুষের দরবার থেকে যে ভালোবাসাটা, সেই মানুষগুলোকেই যারা লুট করেন, তাদের কাঁধে হাত রাখলেন বন্ধু।
এই আর কি। আমি একটা কথা বলবো এই বিষয়ে। দেখুন আমি তো আর্টিস্ট নয়, আমি আর্টের অত্যন্ত রকম মানে যুক্তি বুদ্ধি দিয়ে আবেগ দিয়ে সমাদর করা একটা লোক। এ সমস্ত না, এ আমি- প্রচুর আমি- হালকা হালকা কথা বলে আমি আপনাকে একটা কথা তো পাড়ার দেবু মানে কখনো পর্যন্ত আমি বলে দিচ্ছি, এটা অন্য একটা আড্ডাতে বলেছিলাম, তো আমি বলে দিই, সেটা হচ্ছে যে তুমি সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের যারা যে কোনো দলের মতের লোক থাকুক না কেন, চোরেদের পক্ষে যারা চোর নয়, বিভিন্ন রকম, একটা পাঞ্জাবি পরে এটা আমাদের ভালো লাগে বা লোকে জেনারেলি পরে টরে। সজল ঘোষকে কোনোদিন দোলের দিন আর একটা বোধহয় পুজোর অষ্টমীর দিন, এটা সমস্ত গোপন তথ্য জানতে হয়েছে, ওটা ছাড়া দেখতে পাওয়া যায় না। সজল ঘোষ পাড়ার দেবু হয়ে থাকতে চায় সবকটা লোকের কাছে, দ্যাট ইজ দ্য ইউনিক থিং। আর প্রত্যেকটা শিল্পী থেকে শুরু করে সব কটা লোক খুব সহজভাবে থাকে, তো বুঝতে দেয় না, ইচ অ্যান্ড এভরি ওরা খবর রাখে। ইভেন ওর পাড়াতে যদি কেউ তৃণমূলের লোক থাকে, হয়তো যে চুরিও করে, সজল কিন্তু খোঁজে রাখে চুরি করতে গিয়ে কার কার্নিস ভেঙে পড়ে যায়নি তো দেখ, তাহলে অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দে। না না, আমি আপনাকে একটা কথা বলি যে দেখুন, আমি সত্যি এই এই সিনেমা জগৎ টগৎ আমি বুঝতে পারি না, কিন্তু আমি এটাও বুঝতে পারি না আমার পেটের ভাত অর্জন করতে আমাকে চোরের সঙ্গে থাকতে হবে, এইটা যদি কারোর থিওরি হয়, তাহলে যারা গরু চুরি করছে, যারা সিন্ডিকেট করছে, তাদেরকে অপরাধী বলছেন কেন? আজকে এই ছেলেটার যা ট্যালেন্ট আছে, আমি এর সামনে বসে বলছি না, যারা এটা দেখবেন তারাও মানবেন, এর যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা আমার ধারণা এর যে ভার্সেটিলিটি, যে হাজার রকম ক্যারেক্টারও একাই করতে পারে, সেইটা যার ভেতরে আছে, সে মহানায়ক নয়, সে একজন অভিনেতা। সে ছেলেটি তার গাড়ি বেচতে পারে, তার বাড়ি বেচতে পারে, বেচে অন্যায়ের সাথে লড়াই করতে পারে। কাল যদি আরেক, আপনাদের কিন্তু সেখানে সিম্প্যাথিগুলো শুধু সেলিব্রিটিদের দিকে, একজন গরু চোর যদি বলে যে আমি পেটের দায়ে গরু চুরি করি, নয়তো আমি আমার সন্তানকে খাওয়াবো কি, আমি কয়লা চুরি করি কারণ আমার ছেলে মেয়েকে পড়াতে হবে, বৃদ্ধ বাবাকে দেখতে হবে, আপনি অ্যাকসেপ্ট করবেন? আপনি অ্যাকসেপ্ট করবেন? যদি এই সমস্ত সেলিব্রিটিরা, এরা তো একদিন রাস্তায় নেমে কখনো কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করতো সিপিএম এর হয়ে, কখনো সিপিএম এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তো যদি ফিল্ম ইন্ডাস্ট্রি একসাথে রাস্তায় নেমে যদি প্রতিবাদ করত, ওই বিশ্বাস অ্যান্ড ব্রাদার্স, তাদের ক্ষমতা হতো। এরা যদি বলতো আমরা সিনেমা করব না, করতো না 6 মাস। খেতে হলে চুরি করে খেতে হবে, তাহলে আমি কাউকে কোনো চোরকে দোষ দিতে পারবো না। আমি এই তথ্য মানতে রাজি না। আপনাদের কারোর ভালো লাগতে পারে, সমালোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, শুধু একা রুদ্রনীল ঘোষ নয়, আরো অনেক 2-4 জন হলেও তো আছে। হ্যাঁ, তারা আস্তে আস্তে কমে যাচ্ছে। যেন যদি আপনি একদিন আগে এই ইন্টারভিউটা আপনি আমায় করতেন, এই যে 2-4 জন আছে, কারা আছে, যদি আপনি আমায় প্রশ্ন করতেন, আমি হয়তো কোয়েল মল্লিকের নামও বলতাম, কিন্তু আজ আর বলতে পারবো না। কিন্তু আলটিমেট কিসের জন্য যাচ্ছেন উনি? বাংলার কি বলতে পারবেন? ওগুলো কিসের জন্য জায়গা? ওখানে তো খিচমেড়ি ফটো করার জায়গা না, আপনাকে তো বাংলার হয়ে, বাঙালির হয়ে বলতে হবে। একটা সাউথ ইন্ডিয়ান যাচ্ছে, যে কোনোদিন বাংলায় পা রেখেছে কিনা আমি জানি না, সে বাংলার ডেমোগ্রাফি, বাংলার ওয়েদার, বাংলার ক্লাইমেট, বাংলার ম্যাপ সে কিছুই জানে না। তাকে আপনি বলুন বাংলার মাটি, বাংলার জল, যেটা মমতা ব্যানার্জি বাংলা সঙ্গীত করেছেন গিয়ে শোনাতে, ও 3 গ্লাস জল খেয়ে নেবে, গান গাইতে পারবে না। সে বাংলার হয়ে কি বলবে? আচ্ছা, এই ভোটটা তো আমরা বাঙালিরা দিয়েছিলাম বলে উনি যাচ্ছেন। আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে একজনকে এমপি করেছি, একজনকে এমএলএ করেছি। সেই এমপি এমএলএরা এবার পাঠাচ্ছে কাকে? কি একটা গুরুস্বামী, মেনকা গুরুস্বামী। বলুন আপনি কে মেনকা, কে গুরুস্বামী? তৃণমূল আমরা চিরকাল বলে এসছি যে কতটা সত্যি কথা বলে বিজেপি, এটা তার প্রমাণ যে রাজীব কুমার, তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরে নিয়েছে, উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে নিয়েছে। তাহলে এতদিন যে এই রাজীব কুমার যে কতটা দুষ্ট, মমতা ব্যানার্জির সেই সারদার লাল ডায়েরি, হ্যাঁ, আপনার আইপ্যাকের সবুজ ডায়েরি, সব ঘটনার সঙ্গে যে কিভাবে জড়িত সেটা আজকে প্রমাণিত। এটা ইউপির লোক। এবার বাংলা অস্মিতা, বাঙালি বিরোধী দল বিজেপি, এই তো বাঙালি প্রেমী দল। আমি বলছি ওদের টোটাল কটা এমপি আছে? যদি খান 30 রাজ্যসভা এবং এ মিলে হয়, তার মধ্যে বোধহয় অর্ধেক হয়ে যাবে যারা অবাঙালি।
পশ্চিমবঙ্গের বাঙালি নয়, যারা বাংলার বাসিন্দাই নয়, যারা চেনেই না, ভালোই বাসা। বাংলার মাটিই জানে না, যে কোনোদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখেনি, যে কোনোদিন হাজারদুয়ারি দেখেনি, যে কোনোদিন কালীঘাট দক্ষিণেশ্বর দেখেনি, যে কোনোদিন, আচ্ছা আমি কালীঘাট দক্ষিণেশ্বর বললে আবার বাবা সাম্প্রদায়িক হয়ে যাবো, যে কোনোদিন নাখোদা মসজিদও দেখেনি, সে বাঙালি, বাংলার হয়ে বলবে ওখানে গিয়ে। আর একটা জিনিস সজলদা, আমি যেটা মানে এই এমপি নমিনেশন নিয়ে যেটা আমার মনে হয়েছে, যে মেনকা গুরুস্বামী তো একজন খুব নামকরা অ্যাডভোকেট অ্যান্ড শি ইজ অলসো ফাইটস ফর দ্য রাইটস অফ দ্য কুইয়ার পিপল, কিন্তু হোয়াট অ্যাবাউট কি বললেন? মানে যারা এলজিবিটি না কি বললেন, তিনি কাদের হয়ে লড়াই করেন? এলজিবিটি কিউআই সম্প্রদায়, তাদের জন্য লড়াই। সমকামী না একদম, উনি সারদার জন্যও লড়াই করেন, সারদার আসামিদের বাঁচাতেও লড়াই করে, উনি নারদার আসামিদের বাঁচাই করে। শুন, হ্যাঁ, ব্যক্তিগত লড়াইটা একটা বিষয়, আর বাকিটা পয়সা নিয়ে উনি যে কোনো চোরের হয়ে লড়াই করেন, না। এটা ওনার প্রফেশন, এখানে আমার কিছু বলার নেই। আমার- কিন্তু উনি বাংলার হয়ে কি লড়বেন, আমি এটা জানতে চাই। আমার প্রশ্নটা হলো যে এই যে চয়েস অফ এমপিস হয়েছে, ওয়াই ইজ নোবডি হু ইজ ফ্রম আ ডাউনট্রডেন, মানে একটা সোশ্যাল আমার খারাপ ইকোনমিক লাগে, ক্লাস, আমি বলছি কেন তাদের চুজ আমি করা? না আমি এটাও আপনার যেটা ভুলভাল হ্যাঁ। ধারণা, যে রাস্তায় যে লোকটা গরিব তাকে চুজ করে নিয়ে যাও, আরে এরম ভাবে চলে না। রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, এটা রাস্তার মারামারি ঝান্ডা ধরো জিন্দাবাদ এই জায়গা নয়। আপনার মধ্যে বাগ্মিতা থাকতে হবে, আপনার কাছে তথ্য থাকতে হবে, আপনাকে সরকারকে নাস্তানাবুদ করতে হবে, সরকারের ত্রুটি ধরতে হবে, আপনাকে বোঝাতে হবে এটা বাংলার স্বার্থে প্রয়োজন, এটা দেশের স্বার্থে প্রয়োজন। অতএব সেই বিষয়ের জ্ঞান থাকা উচিত। আমি বলছি তৃণমূলে কি একটাই জ্ঞানওয়ালা লোক নাই যারা আজীবন তৃণমূল করেছে? আচ্ছা, কোয়েল মল্লিককে আপনি করছেন, আমি একটা ধরুন একটা নাম বলছি, ধরুন বৈশানর চট্টোপাধ্যায়। বৈশানর চট্টোপাধ্যায়, তার জ্ঞানও মোটামুটি কোয়েলের থেকে ভালোই আছে আমার ধারণা, বাংলা নিয়েছে বলতে পারবে। আচ্ছা, সে লোকটা আজীবন তৃণমূল করেছে, তাকে সেই তৃণমূল আসার আগেও সে কাউন্সিলর, এখনো তাকে কাউন্সিলর রেখে দিয়েছে, আমিও কাউন্সিলর, সেও কাউন্সিলর, তাহলে এত বছর ধরে তুই তৃণমূল করলি কেন? দলীয় কর্মী যাদের আছে, এক সময় সেলিব্রিটি দরকার ছিল, শতাব্দী রায়দের দরকার ছিল, তাপস পালদের দরকার ছিল, কিসের জন্য? যে আমার ভোট এমনি আসছে না, শতাব্দী রায়কে দেখলে যদি ভোট এসে যায়, স্টারডামে ভোট। এখন সেটা হয় না। এখন তো আর সেটা হয় না, এখন তো আর সেটা হয় না, তাহলেও তাদেরকে কেন নিয়ে যাওয়া? আমি জাস্ট এটা জানতে চাই। আপনার টলিউডকে শুনুন, খারাপভাবে নেবেন না, তুমিও ভেবো না ভুল, টলিউডের এই ধরনের যারা সেলিব্রিটি তাদের দেখতে ভিড় হয় না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে কি হয় আমি জানি না, কিন্তু এরা বরঞ্চ দেখুন, রুদ্রনীল আজকে একটা অন্য রাজনৈতিক দলে এসছে, স্রোতের বিপরীতে, কিন্তু যে ছেলেটা দেব ভালো আর্টিস্ট ছিল, ও যেদিন চোরেদের দলে জয়েন করলো, ওর 50% ফলোয়ার্স কমে গেল, ওর কি লাভ হলো? আমি জানি না, ও কিছু লাভ তো নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও আছে, আবার ও রেগে যাবে, ওর বন্ধু হয়। আমরা মানে মোটামুটি প্রায় শেষের দিকেই আসছি। একটা প্রশ্ন যেটা অনেকেই বলেছিল যে এটা তুমি আমাদের হয়ে, বা আমার মনেও মাঝে মাঝে এসছে, আমার বেস্ট ফ্রেন্ড একজন রোমান ক্যাথলিক মেয়ে, সে বিয়ের পর পড়তে চলে যায়, তার বৃদ্ধা বাবা মা এখানে থাকে, এবং ওদের পরিবারের সবাই, কেউ অস্ট্রেলিয়া, কেউ ক্যানাডা, ওরম থাকে, কিন্তু আঙ্কেল আন্টি এখানে যাবে না, তারা তাদের প্যারিশ ভালোবাসে, তারা যে বুয়াবু বাবা যে মানে বাজারে গিয়ে ওরা বাজার করতে ভালোবাসে। তো ওদের মধ্যে ওরাও কিন্তু পরিবর্তন চাইছে, ওরাও তিতিবিরক্ত অনেক ব্যাপারে, কিন্তু একটা ভয় যে যদি বিজেপি আসে, হোয়াট হ্যাপেন্স টু মাইনরিটিস, হোয়াট হ্যাপেন্স টু আস? ও বলবেন, আমি বলবো, দুজনেই বলবো। দিস ইজ এন ইম্পর্টেন্ট। আপনি এই প্রশ্নের উত্তর আমাদের কাছে কেন চাইছেন? আপনি উত্তরপ্রদেশে চলে যান, আপনি বিহারে চলে যান, আপনি দিল্লিতে চলে যান, আজকে ভারতবর্ষের 20টা প্রদেশে আমরা সরকারিভাবে একক অথবা জোটে, আপনি সেই রাজ্যগুলো চলে যান, আপনি আমার মুখের কথা কেন মানবেন? উত্তরপ্রদেশের জনসংখ্যা আমার রাজ্যের ডবল, উত্তরপ্রদেশের জনসংখ্যা আমার রাজ্যের ডবল, মুসলমানও আমার রাজ্যের ডবল। কে চলে এসছে ওখান থেকে এখানে? আপনি আমাকে বলুন তো, আমি ছেড়ে দিন সব কথা। আপনি ভ্যাকসিন পেয়েছেন তো, আর
মুসলিমও তো ভ্যাকসিন পেয়েছে। বলে দিয়েছিল যে ভ্যাকসিনের যখন ওই কম্পিউটার আগে নাম রেজিস্টার করতে হতো, যে নামের আগে যদি এমডি কিংবা এসকে থাকে তাহলে আর ওর রেজিস্ট্রেশন নেবে না, এটা বলেছিল। এই প্রোপাগান্ডায় যদি আপনারা শিক্ষিত মানুষরা পা দেন তাহলে অবশ্য কিছু হবে। আর এটাও বলি, ওই যে বৃদ্ধ প্যারেন্টসের কথা বললেন, ওরা বেশি দিন থাকবেন না কলকাতা, বাধ্য হবেন যেতে। যেতে বাধ্য হবেন যখন ওনার আর যোগুবাবুর বাজারে বাজার করার ক্ষমতা থাকবে না, ছেলে লাগেজের মতন দুলিয়ে নিয়ে চলে যাবে। কারণ ছেলে অন্য প্যারিস থেকে, কানাডা থেকে, কোথা থেকে ছেলে আছে, সে সেখান থেকে আর বাবাকে মেনটেন করতে পারবে না। ওরা মানে ছিন্নমূল হবেনি। এটা থেকে আপনার আবার বাঁচার কোনো রাস্তা নেই। ওদেরকে এখানে আনতে হবে, ওদেরকে এখানে আনতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। পাল্টাবে বেঙ্গল? বেঙ্গল তো পাল্টে গেছে, কাউন্টার অপেক্ষা। মানুষ বাড়ি থেকে নিজের ভোটটা নিজে দিতে পারার অপেক্ষা। এসআইআর তো কোনো রাজনৈতিক দল করছে না। এসআইআর সংবিধানের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা অফিস, তারা 40-50টা লোকের, যে রাজ্যেই নির্বাচন হয় বা যেখানেই এসআইআর ভোটার পরিচ্ছন্ন ভোটার তালিকা বা ভোটের ব্যাপারে তারা কাজ করেন, সেই রাজ্যেরই রাজ্য সরকারি কর্মচারীদের বলেন যে আমাদের এই কাজটা করে দিতে হবে, দেশের নিয়ম অনুযায়ী করে দিন। সেই করে দেওয়াতে এই রাজ্যের রাজ্য সরকারি অফিসার এবং তাদের সঙ্গে সঙ্গে পাড়ায় ঘোরা সবকটি রাজনৈতিক দল, যেখানে সবকটি রাজনৈতিক দল যেতে পারে না সেখানে তৃণমূল থাকে, তাদের বিএলএ এবং তৃণমূলের ধমক খাওয়া রাজ্য সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী বিএলও, তারা মিলেই তো এই 58 লক্ষ নামটাকে বাদ দিলেন। তাদেরই তৈরি করা তো তালিকা। আর ফলাফল বেরোবার আগে এরপর আর কত নাম বাদ যাবে সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন থ্রেট দিয়ে তার রাজ্য সরকারি কর্মচারীদের যে এই এত নামকে বাঁচাতেই হবে, কারণ এগুলো ভুয়ো। তাই প্রথম থেকেই তিনি বলেছিলেন এসআইআর আমরা চাই না, চাল থেকে কাঁকড় বাঁচতে দেব না। আমরা জানি না কি, সজল ঘোষ জানে না, আমি জানি না, আপনি জানেন না, কেউ জানেন যে যাদের নাম বাদ যাচ্ছে অবৈধ, ভুয়ো বা যারা, তারা কোন দলকে ভোট দিতেন আমরা কেউ জানি? আর এখন এই মুহূর্তে পুরোটাই তো কোর্টের বিচারকেরা ঠিক করছে। বিচারক ঠিক করছে। এখন সত্যি কথা বলতে গেলে এখন নির্বাচনের কমিশনেরও নিজের সিদ্ধান্ত নেবার অধিকার নেই। এই যে আজকে যে লিস্ট বেরোলো, এই লিস্ট তো বিচারকদের সার্টিফাইড লিস্ট। এখানে নির্বাচন কমিশনকে দোষে কি করবে? কেন্দ্র সুপ্রিম কোর্ট। হ্যাঁ, ফাইনালি একটা আমার প্রশ্ন, সেই অভয়াতে ফেরত আসছি। তার জন্য আমরা এখনো জাস্টিস খাইনি এবং আমরা আশাবাদী যে যখন পরিবর্তন আসবে সেই মূল জায়গাটায় আবার ফেরাবো, যে একটা মেয়ে পড়াশোনা করে নিজের স্টেটে একটা জায়গায় কাজ করতে গেছে, তার সেফটি স্টেটের দায়িত্ব, তার সেফটি সেই ইনস্টিটিউশনটার দায়িত্ব। অ্যান্ড উইল উই এভার গেট জাস্টিস অ্যাজ আ ওম্যান হুজ কাম ব্যাক টু দিস স্টেট? আই এম স্কেয়ার্ড ফর মাই সিস্টার। তুমি জানো আমার একটা ছোট বোন আছে যে ক্লাস 12-এ উঠেই বলছে উই নিড টু লিভ ক্যালকাটা, হ্যাঁ, নিড টু। আমি আমার জাস্ট এই একটা জায়গায় বলছি, শুধু তৃণমূলটাকে বাদ দিয়ে দিন। আমি আবার বলছি, বিজেপি বিরোধী অন্যান্য যে যে সরকাররা যেখানেই রয়েছে, যে যে রাজ্যেই রয়েছে, অল্প হলেও রাখছে মানুষ, আনছে মানুষ, এর বাইরে তো কোনো সত্যি নেই। 28টার মধ্যে 20টা রাজ্যে বিজেপি বা বিজেপির জোটকে হিন্দু মুসলমান নারী পুরুষ মিলে নিয়ে এসছে, নারী নিয়ে এসেছে। আপনি কোথাও ধারাবাহিকভাবে মহিলাদের ওপর অত্যাচার, সেটা হাঁসখালি হোক, সেটা দুর্গাপুর হোক, সেটা আরজিকর হোক, হাঁসখালির ওই প্রান্তিক যে গরিব মানুষের যে মেয়েটা যে চলে গেল, তার জন্য তো যদি কলকাতা একটু আগে থেকে রাস্তায় নামতো তো তাহলে বোধহয় আরজিকরটা ঘটতো না। আমি দোষ দিচ্ছি না কাউকে, মানুষের সাহস বাড়তে সময় লাগে। তারা জানিয়ে দিয়েছেন রাস্তায় নেমে, যারা রাস্তায় নেমেছিলেন সেই মা বোনেরা দল মত পেশা নির্বিশেষে, জাত ধর্ম নির্বিশেষে যারা নেমেছিলেন, তৃণমূল তাদের জাস্টিস ফর আরজিকর, জাস্টিস চাই বলবার জন্য গ্রেপ্তার করিয়েছিলেন। ভারতবর্ষের কোন রাজ্যে দেখাতে পারবেন, যে সরকারি হোক,
ছোটখাটো ভুল ভ্রান্তি হ্যানত্যান সর্বত্র হয়। মানবঘাতী সরকার, একজন নারী হয়ে নারী বিরোধিতার চরম উদাহরণ দেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি চলে গেলেই যে সবটা মিটে যাবেই, এ ভারতবর্ষের বাকি রাজ্যগুলো অনেক আগে থেকেই, আবার বলছি, যে সরকার থাকুক না কেন, তারা ইঙ্গিত দিয়ে দেয়। কোনো একটা ঘটনা যদি হয় সেটা ভুল হয়, সেখানে হয়তো একটা গাফিলতি বেরিয়ে যায়, কিন্তু বারবার যখন একই পদ্ধতিতে হতে থাকে এবং চিৎকার করা মানুষকে, জাস্টিস বা বিচার চাওয়া মানুষকে জেলে পুরে দেয়, মহিলারা প্রতিবাদ করলে যার নামে বলে নোংরা পোস্টার মারবো, তারপরেও এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করান না, জেলে পড়েন মা দুর্গার সামনে থেকে টেনে টেনে নিয়ে গিয়ে। সেখানে সব উত্তর মানুষের কাছে রয়েছে। না না, এইগুলো ছেড়ে দিন, এগুলো ছেড়ে দিন। আপনি লেটেস্ট, আমরা কেউ আলোচনাই করিনি, একটা সংখ্যালঘু পরিবার, প্রগতিশীল, সেই ফ্যামিলি সিদ্ধান্ত নিয়েছিল, মা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি মরে যাওয়ার পর আমার চোখটা দান করে দিন। আমি বলছি, ইসলামে বিশ্বাসী মানুষের তারা কিন্তু অঙ্গদান করেন না, ধর্মীয় কারণে। আমি তাদের ধর্ম, এই কারণকে আমি নিয়ে কোনো আলোচনা করতেই যাচ্ছি না। একটা মানুষ চোখ, তার ছেলে একজন শিক্ষক, চোখটা দিয়েছে, মায়ের চোখ, চোখে যখন সেই চোখ, আপনি জানেন কিনা জানি না, মানে এটা আপনি জেনে রাখুন যে মৃতদেহ দাহ হয়ে যাওয়ার আগে চোখটা প্রতিস্থাপন হয়ে যায়। মানে ওই চোখ দিয়ে যখন অন্য লোক দেখতে পাওয়া শুরু করেছে, মায়ের চোখ দিয়ে, তখন দেখছে তার সন্তানকে জেলে ঢুকিয়ে দিয়েছে। কি অপরাধ? অপরাধ হচ্ছে সে শরিয়াত আইনের বিরুদ্ধে গিয়ে বিজ্ঞানকে বিশ্বাস, মানবতাকে বিশ্বাস করেছে, করে একটা লোক চোখ, তার মায়ের চোখটা দান করিয়েছে। পুলিশ, তৃণমূলের পুলিশ পুরে, না না, কেন পুরলো? আমি পুলিশকেও দোষ দেবো না, কারণ ওইখানে ওই মানে ধর্মান্ধ, ইসলামিক ধর্মান্ধ লোকেরা তারা এত প্রেসারাইজ করেছে যে যদি তুমি জেলে না ভরো, এটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দাও, তাহলে আগামী দিন যদি আরো অনেকে এটা করে, সেটা ইসলাম বিরোধী হয়ে যাবে। মানে তাদের চোখের কোনো প্রবলেম হয়ে গেলে তখন তুমি অন্য চোখ, হ্যাঁ, হিন্দু চোখ নিতে পারবে, কিন্তু মুসলিম কাউকে চোখ দেবে না, আরেকজন মুসলিমকেও দেবে না। এবার আপনি আমাকে বলুন, আপনি আমাকে বুঝিয়ে বলুন, এই কথাটা বললে আবার সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি আমরা। আপনি আমাকে বুঝিয়ে বলুন, সেই পরবর্তীকালে স্বাস্থ্য দপ্তর জানালো সে সব নিয়ম মেনে করেছে, আমরা হই হই করলাম যে লোকটার জামিন হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন বাই জামিন? কেস তো জামিন মানেটা কি? জামিন মানে আপাতত খালাস। সরকারের উচিত ছিল ক্ষতি পুরো মানে ক্ষতি স্বীকার করে, অন্যায় মানে ক্ষমা প্রার্থনা করে এই মামলাটা প্রত্যাহার করে নেওয়া। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, সরকার জেলে পড়ছে, ঠিক আছে, একটা মানুষ তার মায়ের চোখ প্রদান করে জেল কাটে এই রাজ্যে, কোন দেশে আছেন আপনি? আশা করি আমাদের বাংলার মানুষের চোখ খুলবে, কান খুলবে, মস্তিষ্ক খুলবে, এবং আমরা বুঝতে পারবো যে আমাদের ভালোটা কিসে এবং কোথায় আমরা পাবো। আমি নিজেই বলি যে যখন আমি কলকাতায় ফেরত আসছিলাম, সবাই আমাকে বলেছিল, মাই গড, তুই ওই ডেথ সিটিটাতে ফিরছিস। এখন যখন আমি আমার বোনের মুখে ওই কথাটা শুনি, আই নিড টু গেট আউট অফ ক্যালকাটা। আপনি কি করে ভাবছেন যে আপনি নিরাপদ? আমি তো নিরাপদ নয়। তাহলে আপনি শুধু বোনের কথা ভাবছেন কেন? নিজের কথাও ভাবুন। নিজের কথা তো বলছি। মুখ্যমন্ত্রী বলেছে রাত্রি 8টার পর মেয়েদের না বেরোতে। মেয়েদের বেরোবে না, তাড়াতাড়ি বেরোন। না না, কিন্তু এগুলো হাসির কথা নয়, আমরা মানে লাইট হার্টেডলি বলছি। মেয়েদের নিরাপত্তা, কাজের জায়গায় সব মানুষের নিরাপত্তা, আই থিঙ্ক ইটস অ্যান অ্যাবসলিউট নন নেগোশিয়েবল। আমি আশা করব যে আপনারা অ্যাটলিস্ট, আমি আমার শোতেও বারবার বলি, যাকেই আপনারা ভোট দেন, দ্যাটস এন্টায়ারলি আ পার্সোনাল চয়েস, বাট থিঙ্ক ওয়াইজলি। কে টলিউডের বিরাট স্টার, কার কত মিলিয়ন সাবস্ক্রাইবার, কে কী ভাওতা মারছে, এইগুলোর ওপরে গিয়ে let's talk about governance, let's talk about economic opportunities, let's talk about the revival of industries, let's talk about women's safety. এই এজেন্ডা দেখে আপনারা ডিসাইড করবেন যে বেঙ্গল কাকে চুজ করবে। খুব ভালো লাগলো, আপনারা দুজনেই খুব ব্যস্ত পলিটিশিয়ান। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেবার জন্য, রুদ্র। হোপ টু হ্যাভ ইউ ব্যাক অন দ্য শো। সজলদা, আপনাকে এবার এরকমভাবে টানতে টানতে আপনার কাছে পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি।
দেখতে থাকুন, এনাদের ফলো করবেন, ওনাদের পলিটিক্যাল ক্যাম্পেইন, দে আর অল ওভার মানে দ্য নিউজ অ্যান্ড মানে তাদের বক্তব্য ওনারা রাখছেন অন বিহাফ অফ দেয়ার পার্টি। ইটস ইম্পর্টেন্ট দ্যাট এই কথাটা না আমি খুব শুনি আজকাল, ও ডোন্ট ডিসকাস অল দিস, উই আর ভেরি এ পলিটিক্যাল, দিস নাথিং কল এ পলিটিক্যাল, ইভেন your personhood is a political matter. So on that note, Bengal, go to vote and vote for the right things that will take our state forward. ধন্যবাদ, খুব ভালো লাগলো, ধন্যবাদ।